ওয়েলকাম টু ইংলিশ টু বেঙ্গলি অডিও বুকস। আজকে আমরা শুনে নেব শেক্সপিয়ারের আর একটা অন্যতম বিখ্যাত ট্র্যাজেডি রিচার্ড দ্য থার্ড। তাহলে চলো আমরা আজকের এই ট্র্যাজেডিটা শুনে নিই। লন্ডনের রাজপথে একদিন সকালবেলায় দাঁড়িয়ে আছে এক অতি কদাকার পুরুষ। মানুষের একটা অঙ্গে খুঁত থাকতে পারে, দৈবাত বা দুটো অঙ্গে থাকাও সম্ভব, কিন্তু পথচরেরা অবাক হয়ে দেখছে এই লোকটার প্রতির অঙ্গেই বিকৃতি। দু একজন অবিবেচক হয়তো দুই একটা বিদ্রূপের কথাও উচ্চারণ করে ফেলছে মাঝে মাঝে, কিন্তু পাশের লোকেরা তখনই তাকে সতর্ক করে দিয়ে দূরে টেনে নিয়ে যাচ্ছে ভয়ে ভয়ে। কারণ এই অতি কুৎসিত লোকটি ইংল্যান্ডের মাথাওয়ালা ব্যক্তিদেরও মাথার ওপরে বিরাজ করছেন বললে কিছুমাত্র বাড়িয়ে বলা হয় না। ইনি রাজভ্রাতা রিচার্ড, গ্লস্টারের ডিউক। রাজভ্রাতা হলেই যে সে লোকের খুব ক্ষমতা বা সম্মান থাকবে এমন কোনো কথা অবশ্য সেই 400 বছর আগেকার ইংল্যান্ডে ছিল না। বরং হাতে কলমে অনেক সময় ঠিক উল্টো ব্যাপার দেখা যেত। রাজারা সবচেয়ে ভয় করতেন নিজেদের ভাইদের। কখন যে তারা অসন্তুষ্ট প্রজাদের নিয়ে দল গড়ে তোলেন আর হঠাৎ বিদ্রোহ পতাকা উড়িয়ে দেন তার কিছুই স্থিরতা ছিল না। প্রজা বলতে অবশ্য এখানে বড়লোক ব্যারন ও রাজকর্মচারীদেরই বুঝতে হবে। চাষি মজুর শ্রেণীর লোকেদের তখন হিসাবের ভিতরেই ধরা হতো না। তারা যে মানুষ এটাই শাসকদের মাথায় তখন আসতো না। রাজার ভাইদের দেহে রাজবংশের রক্ত রয়েছে বলেই সাধারণ লোকে মেনে নিত, এবং সেই জন্যই রাজারা অন্য লোকের চাইতে নিজের ভাইকে অবিশ্বাস করতেন বেশি। কিন্তু গ্লস্টারের বেলায় অন্যরকম হয়েছিল। একে অবিশ্বাস করা দূর থাক, রাজা চতুর্থ এডওয়ার্ড একে নিজের ডান হাত বলে মনে করতেন। গ্লস্টারও রাজার সুনজরের সুযোগ নিয়ে ধাপে ধাপে তার পথ পরিষ্কার করে নিচ্ছিলেন। ভাইদের মধ্যে তিনি সকলের ছোট। জ্যেষ্ঠ এডওয়ার্ড রাজা, তার 2 পুত্র আছে। মধ্যম ভ্রাতা ক্লারেন্সের ডিউক, তার একটা পুত্র রয়েছে। এতগুলো মাথা পেরিয়ে গ্লস্টারের ডিউক রিচার্ডের রাজা হওয়ার প্রশ্ন কোনোদিন যে এদেশে উঠতে পারে এ কথাই কেউ সেদিন ভাবতে পারেনি, না রাজা না প্রজা। কিন্তু আর কেউ না ভাবুক, ভেবেছিলেন গ্লস্টার নিজে। দেহটা ভাঙাচোরা হলে কি হয়, মনটা এর উচ্চাশায় ভরা। তাছাড়া আরও একটা কথা, যা তিনি পেতে চান তা পেতে গিয়ে সম্মুখে বাধা বিপত্তি পড়লে তাতে দম্বার পাত্রও কিন্তু তিনি নন। গায়ের জোরে সব বাধা সম্মুখ থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতা ও অভ্যাস এর আছে। রাজা এডওয়ার্ডের আগে 6ষ্ঠ হেনরি ছিলেন রাজা, এদেরই বংশের অন্য রাজার দলপতি। বর্তমান রাজা এডওয়ার্ড ও গ্লস্টারের পিতা ছিলেন নিউ ইয়র্কের ডিউক। তিনি যখন রাজা হেনরির বিপক্ষে দাঁড়িয়ে লড়াই শুরু করলেন তখন এই গ্লস্টারের অস্থির আঘাতেই রাজা হেনরি মারা পড়েন, আর মারা পড়েন তার পুত্র যুবরাজ এডওয়ার্ড, যাকে সবাই ভালোবাসত। গ্লস্টার তাই ভাবেন রাজহত্যার বদনামটা পড়েছে তার ভাগ্যে, কিন্তু তার ফল ভাগী হয়েছেন তার জ্যেষ্ঠ ভ্রাতা এডওয়ার্ড। ভাগ্যের এই অবিচার খুশি হয়ে মেনে নিতে পারেননি গ্লস্টার। দুটো মানুষ হত্যা করে হেনরির বংশের রাজমুকুট তিনি যদি এই বংশে এনে দিয়ে থাকেন, তাহলে আর গোটা কতক হত্যা করে এডওয়ার্ডের মাথা থেকে সে মুকুট নিজের মাথায় এনে বসাতে আপত্তিটা কি হতে পারে, তা বুঝতে পারেন না গ্লস্টার। যা হোক, তিনি জাল বুনে চলছেন গোপনে। তার মনের কথা কেউ জানে না, কাউকে তিনি ডাকেন না পরামর্শ নেওয়ার জন্য। একা বসে ভাবেন, তার কুশ্রী মুখে মনের অসন্তোষ আর হিংসার ছাপ বিভৎস হয়ে ফুটে ওঠে। কিন্তু মুখটা তার এমনিই বিভৎস, তাতে এই অতিরিক্ত বিভৎসতা কারুর চোখে পড়ে না, বা পড়লেও তা দেখে তার মনের কথা অনুমান করে নেওয়ার মতো বুদ্ধিমান লোক খুবই কম। রাজার তিনি ডান হাত, তারই সুযোগ নিয়ে রাজ পরিবারের ভিতর দারুণ অশান্তির সৃষ্টি করছেন তিনি। রানী এলিজাবেথের 2টি পুত্র ছিলেন, ডরসেক ও গ্রে। এরা রানীর আগের স্বামীর সন্তান।
রানীর এই দুটি পুত্র ও রানীর ভাই আল রিভার্সের সঙ্গে লর্ড হেস্টিংসের ছিল কলহ। এজন্য হেস্টিংসকে কিছুদিন আগে কারাদুর্গ টাওয়ারে বন্দি করা হয়। এখন গ্লস্টার রাজাকে পরামর্শ দিয়ে সেই হেস্টিংকে এনেছেন খালাস করে, যাতে রানীর ভাই ও পূর্বপক্ষের পুত্রদের পিছনে লেলিয়ে দেওয়ার মতো একজন লোক পাওয়া যায়। হেস্টিংসকে মুক্ত করার সঙ্গে সঙ্গে রাজার আদেশ বেরুল, রাজার মেজ ভাই ক্লারেন্সকে টাওয়ারে আবদ্ধ করা হোক। গ্লস্টার রাজপথে দাঁড়িয়ে আছেন, এমন সময় টাওয়ারের সৈনিকরা ক্লারেন্সকে নিয়ে সেই পথ দিয়ে যায়। গ্লস্টার যেন আকাশ থেকে পড়লেন। এ কি ভাই, তোমার এ কি দশা? তোমায় বন্দি করলো কে? কে আবার? শুকনো হাসি হেসে ক্লারেন্স বললেন, রাজা ছাড়া আর কি আমায় বন্দি করতে পারে? রাজা? অবিশ্বাসের সুরে গ্লস্টার বললেন, রাজা নিজের ভাইকে বন্দি করবেন? বিশেষত তোমার মতো ভাইকে, যে কোনো রকম ঝামেলার ভিতর থাকে না, রাজার ওপর যার ভক্তির সীমা নেই বললেই চলে। এ হতেই পারে না। রাজার নাম করে তোমায় বন্দি করেছে রানীর ওই ভাই আর আগের পক্ষের পুত্ররা। আমাদের সবাইকে এই একে একে সরিয়ে নিজেরা সকল ক্ষমতা দখল করবার চেষ্টা করছে তারা। যাই হোক, তুমি চিন্তা করো না। রাজা পীড়িত বলে আমি তার কাছে আজকাল বেশি যাতায়াত করি না। তারই সুযোগে বদমাইশেরা তোমার বিপদে ফেলেছে। কিন্তু এখন আর আমি চুপ করে থাকবো না। তোমায় মুক্ত করে তবে আমার অন্য কাজ। ক্লারেন্স ভাইয়ের স্নেহের এই পরিচয় পেয়ে মুগ্ধ হলেন, আর ভয় আর দুশ্চিন্তা তার অনেকখানি কমে গেল। কতটা হালকা তিনি হলেন তা তাকে দেখেই বোঝা গেল, এবং তিনি তার সৈনিকদের নিয়ে টাওয়ারের পথে অগ্রসর হলেন। তাকে রওনা করে দেবার পর গ্লস্টার যেন চাপা হাসির আবেগ আর ধরে রাখতে পারলেন না। কি মূর্খ ওই ক্লারেন্স! ওকে টাওয়ারে নিয়ে তুললেন গ্লস্টার। রানীকে বললেন, টাওয়ারের ভিতর শত্রু ঢুকতে পারবে না। রাজ্যাভিষেক যতক্ষণ না হয় ততক্ষণ তারা ওখানেই নিরাপদে অবস্থান করুন। গ্লস্টার হলেন রাজপুত্রদের কাকা, অভিভাবক এবং কত স্নেহ তার ভাইপোদের প্রতি। তারা কোনো বিপদে না পড়েন, এইটি গ্লস্টারের ইচ্ছা। রাজপুত্রেরা রইলেন টাওয়ারে, রানী রইলেন প্রাসাদে। পরদিন প্রভাতে পুত্রদের দেখবার জন্য রানী টাওয়ারে যেতেই দুর্গের অধ্যক্ষ ব্রাকেনবেরি জানালেন, রাজ্যপালের আদেশ এই যে রাজপুত্রদের সঙ্গে কেউ সাক্ষাৎ করতে পারবে না, এমনকি তাদের মাতা স্বয়ং রানীও না। অভাগিনী রানী বিলাপ করতে করতে ফিরে এলেন। তার পুত্রেরা যে ব্যাধের জালে আবদ্ধ হয়েছে তা বুঝতে তার বাকি রইল না। এ জাল ছিন্ন করে বেরোনো আর বুঝি তাদের ভাগ্যে নেই। তারপরেই সংবাদ এলো যে পমফ্রেট দুর্গে নিহত হয়েছেন রিভার্স, গ্রে আর ভগান। এদেরই তিনজনের চক্রান্তে একদা বন্দী হয়েছিলেন লর্ড হেস্টিং। এইবার গ্লস্টার বলে পাঠালেন হেস্টিংকে, তোমার শত্রু নিপাত করেছি আমি, এসো তুমি আমার দলভুক্ত হও, সাহায্য করো আমায়। কিন্তু হেস্টিং অত সহজে ভোলবার লোক নন। তিনি সন্দেহ করলেন গ্লস্টারকে। এখন ওর দলভুক্ত হওয়ার মানেই হলো রাজপুত্রদের বিপক্ষে যাওয়া। হয়তো তার হাত দিয়েই গ্লস্টার হত্যা করতে চাইছেন রাজপুত্রদের। তিনি স্বীকৃত না হয়ে ওর সঙ্গে মিশতে চাইলেন না। এর ফলে দাঁড়ালো এই যে, একদিন যখন বড় বড় লর্ড ও শাসনকর্তাদের একটা পরামর্শ সভা চলছে, তখন গ্লস্টার সেই সভার মাঝখানেই হেস্টিংকে বন্দি করলেন, আর প্রায় সঙ্গে সঙ্গেই ঘাতকের ওপর হুকুম দিলেন তার ধর থেকে মাথাটি নামিয়ে দেওয়ার জন্য। এরপর থেকে বিভীষিকার রাজত্ব শুরু হলো ইংল্যান্ডে। কার কখন প্রাণ যায় কেউ জানে না। লর্ড বাকিংহাম ডান হাত হয়ে দাঁড়িয়েছেন গ্লস্টারের। দুইজনে চুক্তিও করেছেন গ্লস্টার যাতে সিংহাসনে বসতে পারেন, তার সাহায্য বাকিংহাম করবেন। আর গ্লস্টার সিংহাসনে বসবার পরে হিয়ারফোর্টের বৃহৎ জমিদারি তিনি বকশিস পাবেন গ্লস্টারের কাছে। চুক্তি হয়ে গেল, বাকিংহাম কাজে নামলেন। আর গ্লস্টার নিজে এমনি একটা ভেগ ধরলেন যেন সংসারের ওপর তার বিরাগ এসে গিয়েছে। ভগবান ছাড়া অন্য কোনো কিছুতে তার যেন আর মনই বসছে না। লর্ড মেয়র লন্ডনের পৌরসভার কর্তা। জনসাধারণের মনের ভাব তার মুখ দিয়েই বরাবর প্রকাশ পেয়ে থাকে।
তার কার্যালয় হলো গিল্ড হল। সেইখানে নাগরিকদের এক সভা ডাকলেন বাকিংহাম। জনগণকে বোঝাতে লাগলেন রাজপুত্র এডওয়ার্ড ও ইয়র্ক সত্যি সত্যি রাজবংশের ছেলে নয়, তাদের জন্ম সম্বন্ধে সন্দেহের বিশেষ কারণ আছে। এই অবস্থায় তাদের কাউকে সিংহাসনে বসানো কোনো মতেই প্রজাদের পক্ষে সুবিধাজনক হবে না। তার উপর তারা আবার নাবালক, দুর্বল বা নাবালক রাজার শাসনে দেশে শান্তি সুখের সম্ভাবনা কোথায়? তার চেয়ে রাজভ্রাতা গ্লস্টারকে সিংহাসনে বসানো হোক। তিনি বহু যুদ্ধে জয়লাভ করেছেন, রাজনীতিও অন্য কেউ বোঝে না তার মতো। সবচেয়ে বড় কথা, তার জন্ম সম্বন্ধে কোনো সন্দেহ নেই এই যাবৎ, এমনকি কেউ করেওনি কখনো। অতএব তাকে রাজপদে অভিষেক করে ইংল্যান্ডের উন্নতির পথ পরিষ্কার করা উচিত। এ প্রস্তাব আশ্চর্য তো বটেই, একেবারে নতুনও বটে। এর জন্য জনসাধারণ একেবারেই প্রস্তুত ছিল না। হ্যাঁ কি না কোনো শব্দই তারা করল না। অবস্থা ভালো নয় দেখে বাকিংহামের নিজেরই অনুচরেরা সভাক্ষেত্রের এক কোণে সমবেত হয়ে চিৎকার করে উঠল, জয় ডিউক রিচার্ডের জয়, জয় গ্লস্টারের জয়, তাকেই আমরা রাজা করব। সভাগৃহের এক পাশে উঁচু মাচার উপর বসেছিলেন গণ্যমান্য লোকেরা। সেইখান থেকে বাকিংহাম বলে উঠলেন, তাহলে জনসাধারণ সবাই এ প্রস্তাবে সায় দিচ্ছে। বেশ, তাহলে আমি আপনাদের পক্ষ থেকে গ্লস্টারের ডিউক মহোদয়ের কাছে গিয়ে তাকে সিংহাসনে বসবার জন্য মিনতি জানাবো। তবে এই প্রস্তাবে তিনি রাজি হবেন কি না আমার খুবই সন্দেহ আছে, কারণ আপনারা জানেন যে পৃথিবীর কোনো ব্যাপারেই তার আর মন নেই। তিনি সবসময় যাজকগণের সঙ্গেই আছেন, ধর্ম বিষয়ের আলোচনা করছেন, ইহকালের চিন্তা ছেড়ে পরকালের কথাই এখন ভাবছেন তিনি। কয়েকজন নাগরিক আর লর্ড মেয়রকে সঙ্গে নিয়ে বাকিংহাম চলে গেলেন গ্লস্টারের বাড়িতে। গ্লস্টার তো তাদের সঙ্গে দেখা করতেই নারাজ, কারণ অমূল্য সময় অপচয় করতে তার ইচ্ছা নাই। ততক্ষণ ধর্মের কথা ভাবলে তার পরকালের পথ পরিষ্কার হবে। যাই হোক, বাকিংহাম বারবার খবর পাঠানোর পর অবশেষে তিনি দেখা দিলেন। তার হাতে বাইবেল, দুই পাশে দুইজন নাম করা যাজক। এসেই বললেন, আপনারা কেন আমায় ঈশ্বর চিন্তায় বাধা দিচ্ছেন তা জানি না, যা বলবার দুই এক কথায় বলুন। বাকিংহাম বললেন, দেশটা অরাজক হতে বসেছে, এ সময় আপনি সিংহাসনে না বসলে আমাদের আর রক্ষা নেই, আপনাকে রাজা হতে হবে। গ্লস্টার একেবারেই উড়িয়ে দিলেন এই প্রস্তাব। এসব কথা তিনি শুনতেই চান না। তিনি সংসার ছাড়বেন ঠিক করেছেন, মঠে গিয়ে কাটিয়ে দেবেন জীবনের বাকি দিন কয়েকটা। রাজ্য শাসনের হাজার ঝামেলার ভিতর তিনি মাথা বাড়িয়ে দেবেন না কোনো মতেই। বাকিংহাম অনেক কান্নাকাটি করে বললেন, এ ভিন্ন উপায় নেই, দেশটা রসাতলে যাবে। দেশের মুখ চেয়ে আপনাকে নিজের শান্তি সুখের আশাও ত্যাগ করতেই হবে। মঠে বাস করার আনন্দের লোভে আমাদের আপনি কখনোই ভাসিয়ে দিতে পারেন না। জাতির একমাত্র ভরসা, দেশের একমাত্র রক্ষক আপনি, রাজ্যভার আপনাকে নিতেই হবে। শেষ পর্যন্ত একান্ত অনিচ্ছাতেই যেন গ্লস্টার সিংহাসনে বসতে রাজি হলেন। পরদিনই তার অভিষেক হলো। অভিষেকের সঙ্গে সঙ্গেই তিনি পরম বন্ধু বাকিংহামকে নিভৃতে ডেকে বললেন, বন্ধু, আমি রাজা হতে চাই। রাজা তো আপনি হয়েছেন, অবাক হয়ে উত্তর করলেন বাকিংহাম। হয়েছি, কিন্তু এ হওয়া কি পাকাপাকি হওয়া? চতুর্থ এডওয়ার্ডের পুত্রেরা এখনো জীবিত রয়েছে। প্রজাদের বিশেষ ইচ্ছা ছিল না যে আমি রাজা হই। তারা যে কোনো দিন টাওয়ার থেকে ওই বালক দুটোকে বার করে এনে সিংহাসনে বসাতে পারে। রাজার কথা বুঝতে পেরেও না বোঝার ভান করতে লাগলেন বাকিংহাম। রাজা তাকে দিয়ে শিশু হত্যা করাতে চান, সেটা বাকিংহামের তেমন ভালো লাগছে না। তার মুখে কোনো জবাব নেই দেখে রাজা এবার খোলাখুলি বলে ফেললেন, তোমার বুদ্ধি ভোঁতা হয়ে যাচ্ছে বন্ধু, বুঝতে পারছো না? আমি চাই যে আমার পথের ওই দুটো কাঁটা সরিয়ে ফেলা হোক, ওদের মেরে ফেলতে হবে। আমি ভেবে দেখি মহারাজ, এই বলে বাকিংহাম বিদায় নিয়ে গেলেন তখনকার মতো। ভেবে দেখা, রাজার আদেশ পালন করতেই হবে, ভাবনা চিন্তার কোনো অবকাশ সেখানে নেই। যে ভাবতে বসে সে সম্মুখে হাজার বাধা দেখতে পায়, আদেশ পালন করলে সেই বাধা আর পাবে না। গ্লস্টার এমন লোকের ওপর কোনো কাজের ভার দিতে চান না যে আদেশ পেয়েই ভাবতে বসবে। তার দ্বারা কাজ তো হবেই না, অকাজ হওয়ার সম্ভাবনা বেশি।
বাকিংহাম ভাবতে গেলেন। রাজা ডেকে পাঠালেন টাইরেলকে। এ একটা বেপরোয়া লোক, যে কোনো উপায়ে নিজেকে বড় করে তোলা ছাড়া জীবনে আর অন্য কোনো লক্ষ্য তার নেই। অর্থলোভে না করতে পারে এমন কাজও নেই। রাজার হুকুম পেয়ে সে তার সহকারীদের নিয়ে টাওয়ারে প্রবেশ করলো। মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করলো দুই অসহায় রাজপুত্রকে। উপরে ফেললো গ্লস্টারের পথের কাঁটা। বাকিংহামের সঙ্গে একটা চুক্তি ছিল গ্লস্টারের গোড়া থেকেই। হিয়ারফোর্ডের জমিদারি দেওয়া হবে বাকিংহামকে। এইবার বাকিংহাম এসে প্রার্থনা করছেন হিয়ারফোর্ডের জমিদারি চুক্তি অনুসারে তাকে দিয়ে দেওয়া হোক। কিন্তু রাজপুত্রদের হত্যা করতে অস্বীকার করার দরুন গ্লস্টার এখন বাকিংহামের ওপর ক্ষুব্ধ হয়েছেন। তিনি শুধু দেবার মতো মেজাজ আজ আমার নেই, এই একটিমাত্র কড়া কথা বলে বাকিংহামের নিকট থেকে দূরে চলে গেলেন। বাকিংহাম বুদ্ধিমান লোক, হাওয়া কোন দিকে বইছে বুঝতে তার দেরি হলো না। রাজা রেগেছেন। এইবার হেস্টিংসের মতো তারও মাথাটি যাবে তা তিনি বুঝতে পারলেন। কাউকে কিছু না বলে তিনি লন্ডন ছেড়ে পলায়ন করলেন আর গোপনে সৈন্য জোগাড় করতে লাগলেন রিচমন্ডের সাহায্যের জন্য। কে এই রিচমন্ড? তার পরিচয়টা এইবার বলে নেওয়া যাক। গ্লস্টারেরা সব ইয়র্ক বংশের লোক। রিচমন্ড ল্যাঙ্কাস্টার বংশের। শেষ ল্যাঙ্কাস্টার রাজা ষষ্ঠ হেনরি মরার আগে একদা সবাইকে বলেছিলেন যে ইংল্যান্ডের সিংহাসন একদিন রিচমন্ডেরই হবে। সে কথা শুনতে পেয়ে ইয়র্ক রাজা চতুর্থ এডওয়ার্ড ভয়ানক ক্ষেপে যান রিচমন্ডের ওপর। তাকে ধরে এনে মেরে ফেলবার চেষ্টা করতে থাকেন। রিচমন্ড ভয়ে পালিয়ে গিয়ে ফরাসি দেশে আশ্রয় নেন। এতদিন পরে আজ তিনি ইংল্যান্ড ফিরে আসবার আয়োজন করেছেন। চতুর্থ এডওয়ার্ড মারা গিয়েছেন, তার পুত্রদের মেরে ফেলা হয়েছে। বড় বড় বংশের ব্যারন ও পদস্থ রাজকর্মচারীরা সদাই ভয়ে ভয়ে রয়েছেন, কারণ কখন মাথা যাবে কিছুই বলা যায় না। দেশটা যেন অরাজক। কেউ গোপনে খুন করছে, কেউ মাথা প্রকাশ্যে ঘাতকের হাতে কাটা পড়ছে। এমন দিন যাচ্ছে না যে যেদিন একটা না একটা বড়লোক মারা পড়ছে ইংল্যান্ডে। রাজধানী থেকে দূরে বাস করেন যেসব বড় বড় জমিদার, তারা সবাই দূত পাঠিয়েছেন রিচমন্ডকে ইংল্যান্ডে আসবার জন্য অনুরোধ করে। রিচমন্ড আসছেন, সংবাদ পৌঁছেছে এখানে। অনেক জমিদার, অনেক দুর্গস্বামী এরই মধ্যে গ্লস্টারকে রাজা বলে মানতে অস্বীকার করেছেন। অনেকে শুধু অপেক্ষায় রয়েছেন রিচমন্ড কখন পৌঁছাবেন। রাজদরবারে এখন প্রায় সবাই নতুন লোক। নতুন রাজা রিচার্ডের আমদানি করা ভুঁইফোর। পুরাতনের ভিতর আছে শুধু স্ট্যানলি, মৃত হেস্টিংসের বিশেষ বন্ধু। এই স্ট্যানলিকে রিচার্ড অপছন্দ করেন না, বিশ্বাসও করেন না। এতদিন তাকে হত্যাই করে ফেলতেন, কিন্তু তাতে একটু অসুবিধা আছে। হত্যা করে ফেললে তার বিস্তীর্ণ জমিদারি থেকে সৈন্য সাহায্য আর পাওয়া যাবে না। তাই তিনি এক কৌশল করলেন। স্ট্যানলির পুত্র জর্জকে আটক করে রাখলেন দরবারে। স্ট্যানলিকে বললেন জমিদারিতে গিয়ে সৈন্য সংগ্রহ করে আনতে। সতর্ক করে দিলেন স্ট্যানলির দিক থেকে একটুও বিশ্বাসঘাতকতার লক্ষণ দেখতে পেলে সেই দণ্ডেই জর্জের মাথা কাটা যাবে। স্ট্যানলি চলে গেলেন জমিদারি থেকে সৈন্য আনতে। ওদিকে রিচমন্ড এসে ইংল্যান্ডের পশ্চিম উপকূলে জাহাজ থেকে নামলেন। বাকিংহাম এতদিন বসে অনেক তোড়জোড় করেছেন। এইবার বিরাট সৈন্যদল নিয়ে অগ্রসর হলেন রিচমন্ডের সঙ্গে যোগ দেবার জন্য। কিন্তু দুর্ভাগ্য বাকিংহামের, পাহাড় থেকে নামলো দারুণ বন্যা। তার তোড়ের মুখে পড়ে ভেসে গেল বাকিংহামের সমস্ত সৈন্য। তিনি নিজে প্রাণ নিয়ে পালাতে সক্ষম হলেন বটে, কিন্তু রাজা রিচার্ডের লোকেরা ধরে ফেলল তাকে। রাজার আদেশে তার মাথা সঙ্গে সঙ্গে কাটাও হয়ে গেল। রিচার্ডের উপকারের জন্য অনেক কিছু পাপ তিনি করেছিলেন, তারই সাজা নিতে হলো ভগবানের বিচারে। এদিকে বন্যার কিছু ক্ষতি রিচমন্ডেরও হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি অগ্রসর হয়ে এলেন বসওয়ার্থের প্রান্তরের দিকে। এইখানে রিচার্ড এসে তাকে বাধা দিলেন বিরাট সৈন্যদল নিয়ে। রিচার্ডের সৈন্য রিচমন্ডের সৈন্যের 3 গুণ। তার উপর নরফোকের ডিউক ও তার পুত্র আর্ল অফ সারে তার সৈন্য চালনা করছেন। এরা দুজনেই খুব বড় সেনাপতি। উপর থেকে দেখলে মনে হয় রিচমন্ডের 6000 সৈন্য রিচার্ডের আক্রমণের প্রথম ঢেউতেই ভেসে চলে যাবে। কিন্তু ভিতরের অবস্থা যারা বোঝেন তারা কেউ আশা করতে পারেননি যে রিচার্ডের জয় হবে এই যুদ্ধে। রিচার্ড হত্যাকারী, রিচার্ড অনাচারী, ভগবান ও মানুষ সবাইকে অভিশাপ দিয়েছেন রিচার্ডের ওপর। তার সৈন্যদের ভিতরে কারুর মনেও একতিল ভক্তি নেই রাজার উপরে। প্রথম সুযোগেই তারা রিচার্ডকে ত্যাগ করে রিচমন্ডের পক্ষেই চলে যাবে।
যুদ্ধের আগের রাত্রে যে যার শিবিরে বিশ্রাম করছেন। দুই দলের দুই নায়ক রিচমন্ড ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা জানালেন। আমার দেশ আজ পড়েছে অশান্তির কবলে। অবিরত দানবের অত্যাচার চলছে তার ওপর। হত্যাকারীরা তার বুকে চড়ে নৃত্য করছে দিনের পর দিন। আমার সেই অভাগিনী মাতৃভূমির মুক্তির জন্য আমি প্রার্থনা করি, আমায় তুমি দয়া করে বিজয়ী করো। বিবেক যার নির্মল, মৃত্যুকে শিওরে নিয়েও সে শান্তিতে ঘুমোতে পারে। রিচমন্ড গাঢ় নিদ্রার কোলে ঢলে পড়লেন। আর ওদিকে রিচার্ড, তার চোখে ঘুম নেই। একটু ঘুমের ঘোর চোখে নেমে আসছে, আর ঘোর দুঃস্বপ্ন দেখে তিনি চমকে উঠছেন। দেখতে পান যেন একে একে ভয়াবহ প্রেত মূর্তিরা এসে তার বিছানার পাশে দাঁড়াচ্ছে আর অভিশাপ দিয়ে যাচ্ছে তাকে। রাজা ষষ্ঠ হেনরি, তার পুত্র এডওয়ার্ড, রাজা চতুর্থ এডওয়ার্ড, তার দুই পুত্র রিভার্স, গ্রে, ভগান, হেস্টিং, সর্বশেষে বাকিংহাম। প্রত্যেকেরই আত্মা এসে অভিশাপ করে গেল, কাল যুদ্ধে তুমি ধ্বংস হবে, নিহত হবে, নরকের পথে যাত্রা করবে তুমি। রিচমন্ড, ওই সব আত্মাই যেন তার শয্যার পাশে গিয়ে দাঁড়ালো একে একে। এখন আর তাদের মূর্তি ভয়াবহ নয়, বরং অতি সুন্দর। মিষ্ট হাসি হেসে তারা তাকে আশীর্বাদ করল। কাল যুদ্ধে তুমি জয়ী হও, সিংহাসনে উপবেশন করো তুমি। অভাগা ইংল্যান্ডের শান্তি ও সুখ ফিরিয়ে আনো রিচমন্ড। রিচার্ড জাগলেন। সারা রাত বিবাসিকা দেখে মন তার মুচড়ে পড়েছে। দেহেও কিছুমাত্রই বল পাচ্ছেন না। জেগেই ডেকে পাঠালেন স্ট্যানলিকে। স্ট্যানলি এলেন না, সৈন্য নিয়ে নিজের শিবিরে বসে রইলেন। ক্ষুব্ধ রিচার্ড আদেশ দিলেন ওর পুত্র জর্জকে কেটে ফেলা হোক এখনই। কিন্তু এতে বাধা দিলেন সেনাপতি নরফোক। দারুণ যুদ্ধ সম্মুখে এ সময় সৈন্যবাহিনীর সামনে একটা নিষ্ঠুর খুনোখুনি করে তাদের মন খারাপ করে দেওয়া উচিত হবে না। যুদ্ধ জয়ের পর তখন যাকে যেমন দেওয়া দরকার দণ্ড বা পুরস্কার, তা দেওয়ার প্রচুর সময় জুটবে। যুদ্ধও হলো। বীরত্বের সঙ্গেই যুদ্ধ করলেন রিচার্ড, কিন্তু প্রথমেই তার ঘোড়া যুদ্ধে নিহত হলো। তিনি চিৎকার করে বলতে লাগলেন, ঘোড়া, ঘোড়া, আমার রাজ্যের বিনিময়ে একটা ঘোড়া কেউ দাও। এদিকে তার প্রধান সেনাপতি নরফোক যুদ্ধে মারা গেলেন। সৈন্যদল এলোমেলো হয়ে পড়ল। রিচমন্ডের সঙ্গে হাতাহাতি যুদ্ধ বেঁধে গেল রিচার্ডের। রিচার্ড নিহত হলেন। যুদ্ধ শেষ। রিচার্ডের সৈন্য সবাই গিয়ে বিজয়ী রিচমন্ডের দলে ভিড়ল। দেশে শান্তি ফিরে এলো আবার। সপ্তম হেনরির নাম গ্রহণ করে রিচমন্ড ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করলেন। তৃতীয় রিচার্ডের অল্প দিনের রাজত্ব দেশের ইতিহাসে একটা কালিমাখা অধ্যায় হয়ে রইল চিরদিনের জন্য। তো গল্পটা এখানেই শেষ হলো। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে একটা নতুন গল্প নিয়ে হাজির হচ্ছি।